এসএসসি 2025 তোমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার A to Z সকল কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা সহজেই 25-25 পেতে পারো। 25-25 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকের কিন্তু পরীক্ষা ভালো হয়নি, তাই 25-25 পাওয়ার জন্য কি করতে হবে A to Z জেনে নিবা। একটু কষ্ট করে এটা একটু দেখো, তাহলে তুমি 25-25 পেয়ে যাবা, মাস্ট পেয়ে যাবা। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কোথায় হবে এবং কবে হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তুমি যেই সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেই সেন্টারেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। তোমার কেন্দ্রে তোমার সেন্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ কবে সেটা তুমি অবশ্যই যেখানে পরীক্ষা দিচ্ছ সেই সেন্টার থেকে জেনে নিবে, তোমাদেরকে নোটিশ পাঠিয়ে বলে দিবে। কেন্দ্রে গেলে তোমাদের যে সেন্টার আছে সেই সেন্টারে তোমার রোল নাম্বার অনুসারে বিভিন্ন গ্রুপে ভাগ করে রুটিন দিয়ে দিবে, পরীক্ষার তারিখ সময় শিফট বলে দিবে। ওই তারিখে ওই শিফটে ওই সময় উপস্থিত থাকবে। ভালো করে তারিখটা এবং সময়টা ভালো করে জেনে নিবে, তারিখ সময় ভালো করে সেন্টার থেকে জেনে নিবে অবশ্যই। প্র্যাকটিক্যাল পরীক্ষার শুরুতে যেটা আসে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা বা ব্যবহারিক খাতা তৈরি হয়েছে কি হয় নাই। প্র্যাকটিক্যাল খাতায় 5 মার্ক, প্র্যাকটিক্যাল খাতাটা জমা দিলেই 5 মার্ক ফ্রি। তাহলে প্র্যাকটিক্যাল খাতায় যেহেতু 5 মার্ক, তাহলে তুমি খাতাটা জাস্ট জমা দিলেই 5 নম্বর পাবে, জমা দিলেই 5 নম্বর পাবে। অবশ্যই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যাবে সাথে করে, অবশ্যই ভুলে যাবে না প্র্যাকটিক্যাল খাতা নেওয়ার জন্য। এবং যারা প্র্যাকটিক্যাল এখনও লেখো নাই, অনেকেই লেখে নাই, কিছু বুঝে না কী করবে না করবে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই প্র্যাকটিক্যাল খাতা যদি লেখা না হয় তাহলে অবশ্যই লিখে নিয়ে যাবে। এখনও লিখে নিয়ে যেতে পারবে। প্র্যাকটিক্যাল খাতা হাতের লেখা সুন্দর হওয়ার কোনো দরকার নেই, হাতের লেখায় যেমন মনে চায় তেমন হোক, এগুলো কিচ্ছু দেখে না। হাতের লেখা যা মনে চায় তা হোক, প্র্যাকটিক্যালগুলো লিখে নিয়ে যাবে। প্র্যাকটিক্যাল লেখা হয় নাই, কোত্থেকে লিখবো, কীভাবে লিখবো, কী লিখবো একটু পরে বলতেছি। আর যাদের প্র্যাকটিক্যাল খাতা লেখা হয়েছে বা লেখা হয় নাই কিন্তু সাইন হয় নাই, তারা, যাদের প্র্যাকটিক্যালে সাইন হয় নাই, তারা প্র্যাকটিক্যাল যারা কমপ্লিট করে নাই, যাদের ইনকমপ্লিট আছে, তারা সবার প্রথমে প্র্যাকটিক্যাল লেখাটা কমপ্লিট করবে। তোমার খাতাটা, ব্যবহারিক খাতাটা তৈরি করবে, করার পর তোমার স্কুলে টিচারের কাছে নিয়ে যাবে। সেই টিচার গেলে অবশ্যই স্বাক্ষর করে দিবে, এখানে কোনো দুশ্চিন্তার কিছু নাই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি আসবে, কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় লিখব, কি প্র্যাকটিক্যাল করতে দিবে, সবগুলো প্রশ্নের উত্তর ধীরে ধীরে আমরা জানতে পারবো। একটু মনোযোগ দিয়ে শোনো। প্র্যাকটিক্যাল পরীক্ষায় একটা এক্সপেরিমেন্ট বা একটা পরীক্ষণ তোমাকে করতে দিবে, এবং এই পরীক্ষণ বা এই এক্সপেরিমেন্টটা বা এই ব্যবহারিকটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে 15 নাম্বার দেওয়া হবে। তাহলে খাতায় গেল 5 আর এক্সপেরিমেন্ট পারলে হবে 15, টোটাল কিন্তু তোমার হয়ে গেল 20, আর ভাইভাতে হবে 5, মোট হয়ে গেল তোমার নম্বর কত, 25। আমি প্র্যাকটিক্যালের কিছুই বুঝি না বা কিছুই পারি না, আমার করণীয় কি? তুমি যদি প্র্যাকটিক্যাল কিভাবে করবে কিছুই না পারো বা কিছুই বুঝতে না পারো, তাহলে অন্তত প্র্যাকটিক্যালগুলো রিডিং দিয়ে যাবে, এবং কীভাবে প্র্যাকটিক্যালগুলো করবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। কী প্র্যাকটিক্যাল আসবে, কীভাবে লিখতে হবে, কী জানতে হবে, A to Z সব বলবো একটু পরেই। এখন যদি আমি প্র্যাকটিক্যাল পারি না এরকম সিচুয়েশন হয়, তাহলে তোমাকে যে এক্সপেরিমেন্ট দেওয়া আছে সেটা যদি তুমি কিছুই না পারো, কোনো দিনও প্র্যাকটিক্যালটা না করে থাকো, তাহলে কিভাবে করবে সেটাও সম্পূর্ণ ধীরে ধীরে ধাপ বাই ধাপ প্রত্যেকটা প্র্যাকটিক্যাল স্টেপ আমরা শিখিয়ে দিব। তুমি যদি প্র্যাকটিক্যাল নাও পারো, অন্তত কীভাবে করবো সেই নিয়মগুলো বলবো আমরা, সেই নিয়মগুলো শিখে যাবে, এবং খাতার মধ্যে আমরা যে নিয়মগুলো শিখিয়ে দিব সেগুলো অল্প কথায় গুছিয়ে লিখবে। কী লিখতে হবে সব বলে দিব। প্র্যাকটিক্যালে কোনো রকম করার চেষ্টা করবে, মানে যতটুকু পারো কোনো রকম করে প্র্যাকটিক্যালটা মিলিয়ে রেখে আসবে, তাহলেই তুমি 15তে 15 পেয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, বাংলাদেশের অধিকাংশ স্কুলগুলোতে প্র্যাকটিক্যাল ভালো মতন করানো হয় না, এবং ব্যবহারিক ক্লাস ঠিকঠাক মতন হয় না, ব্যবহারিক ক্লাসই নেই, ল্যাবে ইকুইপমেন্ট নেই। তাহলে শিক্ষকরাও না এটা ভালো করে জানে যে আমাদের দেশে প্র্যাকটিক্যালের কী অবস্থা। যদি শুধু গুটি কয়েক ভালো স্কুল কলেজ তাদের কাছে প্র্যাকটিক্যাল ভালো ল্যাব আছে বা ভালো করে প্র্যাকটিক্যাল করানো হয়, আর অধিকাংশ ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল নাম কাজতে হয়, তাই শিক্ষকরা ভালো জানে। তাই তোমরা কতটুকু পারবা সেটাও শিক্ষকরা খুব ভালো করে বুঝে। আর অধিকাংশ স্কুলগুলোতে তেমন কোনো প্র্যাকটিক্যাল করতেও দেওয়া হয় না, জাস্ট খাতার মধ্যে হালকা পাতলা লিখলেই হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যাল এক্সামটা যখন হবে তখন অনেক সেন্টারে জাস্ট প্র্যাকটিক্যালটা একটু লিখতে বলে, একটু ভাইবার জিজ্ঞেস করে, দেন বলে যে হ্যাঁ ঠিক আছে চলে যাও। তো সুতরাং প্র্যাকটিক্যাল নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, তোমাদেরকে জাস্ট একটা প্র্যাকটিক্যাল দিবে, একটু করতে দিবে, করবা, আর খাতায় এই জিনিসটা একটু লিখবা, একটু ভাইবার ধরবে, তারপরে শেষ ঘটনা। তাই এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই। তবে সাবধান থাকবে 25 উঠানোর জন্য যে ধাপগুলো বলছি, যেমন প্রথমে বললাম খাতার বিষয়টা, এটা অবশ্যই মাথায় রাখবে।
একটা বিষয় খেয়াল রাখবে, তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ তোমার আগে কোনো একটা গ্রুপে অনেক স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে প্র্যাকটিক্যাল। তো তোমার আগে কোনো গ্রুপ যদি থাকে এবং তাদের যদি এই প্র্যাকটিক্যালটা হয়, তাহলে তাদের কাছে প্র্যাকটিক্যালি কি পরীক্ষা করতে দিয়েছিল সেটা একটু জিজ্ঞেস করে যাবে, যে তাদেরকে কি করতে দিয়েছিল, কি হয়েছে, কি ভাইভা বোর্ডে জিজ্ঞেস করেছিল, প্র্যাকটিক্যালে কি এসেছিল, প্রশ্ন কি ধরেছিল, এগুলো একটু শুনে যাবে। তাহলে কি হবে, মনে একটু সাহস পাবে। তোমাদের আগে কোনো যদি গ্রুপ থাকে যে আগের গ্রুপের একটা পরীক্ষা হয়েছে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজি বা তোমার আইসিটি যেটা হয়েছে, সেই প্র্যাকটিক্যাল যাদের হয়েছে তাদের কাছে একটু মুখে শুনে যাবা যে কি প্র্যাকটিক্যালে আসছিল আর কি তোমাদেরকে ভাইভা ধরেছিল, সেগুলো একটু শুনে যাবা। অনেক বিদ্যালয়ে প্র্যাকটিস করতে দেয়, ব্যবহারিক করতে দেয়, প্র্যাকটিক্যাল ব্যবহারিক করতে দেয়, আবার অনেক স্কুলে তেমন একটা গুরুত্ব দেয় না। তাই প্র্যাকটিক্যালে গুরুত্ব দেখ বা না দেখ, প্র্যাকটিক্যালের জন্য তুমি একটু হালকা পাতলা দেখে শুনে যাবা, প্রস্তুতি নিয়ে যাবা, যেন 1 মার্ক না ছুটে। আর যদি তুমি যদি কিছুই করতে চাও না বা কিছুই পারো না, তাহলে তুমি করবে, যদি কিছু করতে দেয় তাহলে একটু যদি জানো তাহলে তুমি সেই জিনিসটা একটু করে দেখাতে পারবে। আর তুমি যদি কিছুই না জেনে যাও, তাহলে তোমাকে যদি কিছু করতে দেয় তাহলে তুমি কিন্তু কিছুই করে দেখাতে পারবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষার ভাইভাতে 5 নম্বর ভাইভা আবার গুরুত্বহীনভাবে চলে যেও না। অনেক বিদ্যালয় এই ভাইভাতে ভালো করলে 5 নম্বর দিয়ে দেয়। আর যদি খাতা থাকে, পরীক্ষাটা একটু যে প্র্যাকটিক্যালটা বা এক্সপেরিমেন্টটা করতে দিয়েছে সেটা যদি মোটামুটি করতে পারো, তোমাকে 25 দিয়ে দেবে, মাস্ট। তাই ভাইভাতে তুমি যদি কিছু নাও পারো তাহলে তোমাকে কত দিবে, 20-22 দিতে পারে। ধরো তুমি ভাইভাতে কিচ্ছু পারো নাই, তাহলে তোমাকে 20-22 দিবে। আর যদি খাতা না থাকে, কিছুই না পারো, অত্যন্ত খারাপ করো, তাহলে তোমাকে মিনিমাম 18 থেকে 20 দিয়ে দিবে। আর অনেক বেয়াদবি করলে, অনেক ঝামেলা পাকাইলে তোমাকে মোটামুটি 15 মার্কের মতন দিবে। তবে অন এন এভারেজ 20-22-এর নিচে কাউকে দেওয়া হয় না। যদি খুব খারাপ মার্ক দেয় তাহলে 20 দিবে, 20-এর নিচে সাধারণত কাউকে দেওয়া হয় না। তবে একটু চেষ্টা করো যে আমি যে নিয়মগুলো বলছি এগুলো একটু যদি ফলো করো, 25-25 পেয়ে যাবে। পরীক্ষার হলের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করবে। 25-25 পেতে হলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সাবধান, পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া স্কুল ড্রেস পরে যাবে, একটু আয়রন করে ইস্ত্রি করে নিবে, চুল আঁচড়ে যাবে, চুল কেটে যাবে, বা ছেলেরা হলে চুল ছোট করে যাবে। অবশ্যই পরীক্ষার হলে কোনো ধরনের বেয়াদবি করবে না, মাস্ট বি খেয়াল রাখবে। এই জিনিসটা পোলাপাইন অনেক ভুল করে, বেয়াদবি করে, কোনো তর্কে জড়াবে না, কোনো বেয়াদবি করবে না। চিৎকার চেঁচামেচি করে পরীক্ষার হলকে পুরো একবার মাছের বাজার বানিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি করলে স্যাররা খেপে যাবে, নাম্বার কমাই দিবে। এবং পরীক্ষার হলে যেটা করে বাচ্চারা, সেটা হচ্ছে সবাই মিলে আড্ডা দেওয়া শুরু করে, চিৎকার চেঁচামেচি করা শুরু করে, এবং পরীক্ষার ব্যাপারে তারা উদাসীন থাকে। তখন স্যাররা কিন্তু নাম্বার ভালো দিতে চায় না। শিক্ষক কোনো কারণে অসন্তুষ্ট হয়, বিরক্ত হয়, এমন কোনো কাজ করা যাবে না। এবং শুধু তুমি করবে না, তোমার গ্রুপের কাউকেই করতে দিবে না, এবং শুধু তোমাকে না, পুরো গ্রুপকেই নাম্বার কমিয়ে দিবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, প্র্যাকটিক্যাল পরীক্ষায় নম্র ভদ্র ভালো আচরণ করার চেষ্টা করবে। নম্র ভদ্র আচরণ খুব ইম্পর্ট্যান্ট। অনেক পোলাইটলি কথা বলবে, সুন্দর মতন কথা বলবে, কোনো চিৎকার চেঁচামেচি করবে না, বিশৃঙ্খলতা করবে না। বিশৃঙ্খলতা হলে অবশ্যই চেষ্টা করবে না। তারপর অনেক শিক্ষার্থীরা ভাঙচুর করে, বিশৃঙ্খলতা সৃষ্টি করলে শিক্ষকরা নাম্বার ভালো দিবে না। এবং তুমি খুব সাবধানে থাকবে, এবং তোমার সকল সহপাঠীদেরকে বলে দিবে যে বেয়াদবি এবং চিৎকার চেঁচামেচি থেকে যেন বিরত থাকে। ভাইভাতে কোনো প্রশ্ন যদি না পারো, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই। যদি প্রশ্ন নাই পারতে পারো, অনেক সময় অনেকে ভালো স্টুডেন্টও পারে না, প্রশ্ন ভুলে যায়, তাই জাস্ট বলবে আমি পারছি না বা মনে পড়তেছে না, অত্যন্ত দুঃখিত, আমি আসলে বলতে পারছি না, খুব পোলাইটলি বলবে। এবং কোনো একটা প্রশ্ন নিয়ে শিক্ষকের সাথে কোনো তর্ক জড়াবে না। শিক্ষক যা বলবে তা অলওয়েজ সঠিক। শিক্ষক ভুল বলুক, সঠিক বলুক, অলওয়েজ রাইট। এটা মনে রাখবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। ভাইভা বোর্ডে কারা প্রশ্ন করবে এবং কি প্রশ্ন করবে, ভাইভা বোর্ড সম্পর্কে বিস্তারিত ভিডিওর শেষে অনেক আলোচনা আছে। প্রথমে আমরা দেখব যে ভাইভা বোর্ডে কারা প্রশ্ন করবে। তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ সেই কেন্দ্রের একজন শিক্ষক থাকবে, আর আশেপাশের কোনো একটা স্কুল থেকে একজন শিক্ষক থাকবে। একজন ইন্টারনাল বলা হয়, আরেকজনকে এক্সটার্নাল বলা হয়। এই দুজন মিলে ভাইভা নিবে এবং তারাই তোমাকে নম্বর দিবে। অধিকাংশ বিদ্যালয়গুলোতে ভাইভাতে কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে না, অধিকাংশ বিদ্যালয় জিজ্ঞেস করে না। যদি কোনো ভালো স্কুল হয় বা ভালো স্টুডেন্ট হয় তাহলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সাধারণত ভাইভা বোর্ডে তোমার নাম, ঠিকানা, বাড়ি, তোমার সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। আর অধিকাংশ বিদ্যালয়গুলোতে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেই ছেড়ে দেয়। আর একটু যদি বেশি জিজ্ঞেস করে তাহলে তুমি যে এক্সপেরিমেন্ট করেছো সেই এক্সপেরিমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন করতে পারে, এবং ওই পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। তুমি যে এক্সপেরিমেন্টটা করেছো, ধরো স্লাইড ক্যালিপার্স করছো, স্লাইড ক্যালিপার্সের যখন এক্সপেরিমেন্টটা করছে এখানে বিভিন্ন জিনিস ছিল, সেই জিনিস সম্পর্কে একটু জিজ্ঞেস করতে পারে। ধরো স্লাইড ক্যালিপার সম্পর্কেই একটা প্র্যাকটিক্যাল ছিল, তাহলে এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। এর কাছাকাছি বা এটাতে কাজে লাগে বা এই অধ্যায়ের বিভিন্ন টপিক সম্পর্কে প্রশ্ন করবে। তবে ভাইভাতে
তবে ভাইভাতে কী প্রশ্ন করবে তার কোনো গদ বাঁধা নিয়ম নেই, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্নই করতে পারে। যে ভাইভাতে এই 10টা 20টা প্রশ্ন বললে যে কমন পড়ে যাবে এমন কোনো কথা নাই, ছোটো বড় অনেক প্রশ্নই করতে পারে, এটা শিক্ষকের সম্পূর্ণ ইচ্ছাধীন। প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভাতে পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করার কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নাই। আবার অনেক সময় জিজ্ঞেস করে টিচার যে কোনো অধ্যায় তুমি ভালো পড়ো, তাই একটা অধ্যায় যদি ভালো পারো সেটা একটু রিভিশন দিয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে। তুমি যে অধ্যায়টা ভালো পারো সেটা একটু পড়ে যাবে, বই থেকে কি পড়ে যাবে, তোমাদের গাইড বা টেস্ট পেপার বা প্রশ্ন বই থেকে প্রশ্নগুলো বিভিন্ন ছোটো ছোটো সংজ্ঞা টাইপ যে প্রশ্নগুলো ছিল না সেগুলো একটু রিডিং দিয়ে যাবে, এগুলোই জিজ্ঞেস করে সাধারণত। ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং এগুলো ব্যবহারের নিয়ম আছে, এগুলো ভালো করে দেখে যাবে। এই যে স্লাইড ক্যালিপার, সেটা অনেক ইম্পর্ট্যান্ট, আসবে, তাই এই যন্ত্রটা কীভাবে চালায় একটু দেখে যাবে, একটু রিডিং দিয়ে যাবে, এখানে সকল কিছু লেখা আছে যে স্লাইড ক্যালিপার সম্পর্কে। তারপর হচ্ছে স্লাইড ক্যালিপার দিয়ে কীভাবে হচ্ছে তোমার দৈর্ঘ্য নির্ণয় করবো, সেখান থেকে আয়তন নির্ণয় করবো, A to Z, এই সূত্রটা কিন্তু লাগবে, একটু পরে এটা নিয়ে আলোচনা করবো আমরা। তারপর হচ্ছে আরেকটা ব্লকবাস্টার টপিক হচ্ছে স্ক্রু গজ। এই স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ এই দুইটা মাস্ট বি ভালো করে পড়ে যাবে, এই দুইটাই সাধারণত এক্সপেরিমেন্টে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে তোমার আরেকটা আছে হচ্ছে তোমার নিক্তি, এই নিক্তিটাতে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, তবে এটা কম আসে। প্রথম যে দুইটা দেখালাম স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ, এই দুটো দিয়ে বেশি আসে। এই নিক্তি দিয়ে কাজ আছে, এই নিক্তির কাজটা এখানে লেখা আছে, একটু দেখে নিবে। তারপর হচ্ছে থার্মোমিটার দিয়ে কাজ থাকতে পারে বিভিন্ন, এটাও একটু দেখে নিবে। তারপর হচ্ছে মাপচোঙা দিয়ে কাজ থাকতে পারে, সেগুলো একটু দেখে নিবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যবহারিক বা এক্সপেরিমেন্ট যেটা করতে দেয় সেটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর ক্ষেত্রফল নির্ণয় অথবা আয়তন নির্ণয়। মনে রাখবে এটা হচ্ছে তোমাদের শিরোনাম, প্র্যাকটিক্যাল পরীক্ষার এই শিরোনাম হচ্ছে এটা। অনেক সময় জিজ্ঞেস করে কি করলা, এই পরীক্ষাটার নাম কি। তো এটার উদ্দেশ্য হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বক্স বা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করব, এরপরে এটা দিয়ে আমরা আয়তন বের করব। তো জানতে হবে প্রথমে সূত্রটা, যে ক্ষেত্রফল কি, যে কোনো বস্তুর পৃষ্ঠের পরিমাণ, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা লিখতে হবে। আর যদি আয়তন বের করতে বলে তাহলে লিখবো কোনো বস্তু যে স্থান দখল করে তাকে বলবো আয়তন। তো ক্ষেত্রফল বের করতে গেলে A ধরবো, আর আয়তন বের করতে গেলে V ধরবো। যদি ক্ষেত্রফল বের করতে বলে A = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর যদি আয়তন বের করতে বলে তাহলে লিখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে সবগুলোর পরিচয় বলে দিছে। এবার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা নির্ণয় করব, এবং এটা সূত্রটা অনেক সময় জিজ্ঞেস করে। সূত্রটা নির্ণয় করার সময় অবশ্যই সূত্রটা মনে রাখবে। M হচ্ছে মেন স্কেল পার্ট, V হচ্ছে ভার্নিয়ার সমাপতন, আর VC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই M + V × VC করলেই আমরা পেয়ে যাব কি, আমাদের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা। এবং এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করার পর আমরা যদি এখানে বসাই দিই তাহলে বের হয়ে আসবে কি, আমাদের আয়তন। তো স্লাইড ক্যালিপার্সে এখানে কী কী যন্ত্রপাতি লাগবে হেডিং দিবে। তাহলে কী কী শিখলাম, সূত্র লাগবে, তারপরে হচ্ছে যন্ত্রপাতি লাগবে, তারপরে কাজের ধারেটা বানায় লিখতে পারবা, তোমরা যেভাবে পারো সেভাবে বানায় লিখবা। স্লাইড ক্যালিপার্সটির একটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার কত, এই দুটা জিনিস লক্ষ্য করবা। করার পরে তারপরে ভার্নিয়ার ধ্রুবক বের করবে। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজের ধারা। তারপর ভার্নিয়ার স্কেল যদি সম্ভব হয় আঁকবে। এখানে ভার্নিয়ার স্কেলের পরিচয় দেওয়া আছে, এই পরিচয়গুলো দেখবে যে মূল স্কেল কোনটায়, যে এটা হচ্ছে তোমার মূল স্কেল। মূল স্কেলের সাথে যে স্কেলটা কানেক্টেড, যে স্কেলটা উপরে নিচে, এটাকে বলবো আমরা ভার্নিয়ার স্কেল। আর এখানে যেটা চল আছে, এখানে তোমাকে যেই বস্তুর আয়তন বা ক্ষেত্রফল বের করতে হবে, এই বস্তুটাকে এখানে আটকানো হবে। আটকানোর পর এখানে কিছু রিডিং পাবো আমরা, সেই রিডিং দিয়ে আমরা মান বের করব। তো তোমাদের অবশ্যই এখানে এই যে এই সূত্রটা এবং এই সূত্রটা একটু জানতে হবে, এই দুটা সূত্র একটু পরীক্ষার খাতায় লিখবা। তারপরে আসি কি করব, স্লাইড ক্যালিপার্সে আয়তাকার বস্তুটার দৈর্ঘ্য বরাবর স্লাইড ক্যালিপার্সের 2টা চোয়াল, এই যে 2টা চোয়ালকে স্থাপন করব। তারপরে চোয়াল 2টা দিয়ে 2 প্রান্তে স্পর্শ করানো হলো, এই যে এইখানে মাঝখানে রেখে 2টা চোয়াল দিয়ে এটাকে আটকানো হলো বা স্পর্শ করানো হলো। এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের যে দাগকে অতিক্রম করে, তাহলে ভার্নিয়ার স্কেলের এখানটা দাগ আছে, 0 দাগ প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করছে এটা হচ্ছে প্রধান স্কেল। তো ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করবে, সেই দাগের রিডিং বা পার্টটি হলো মেইন স্কেল পার্ট। তো সেই মেইন স্কেল পার্টটা তুমি প্রথমে তুলবা। তারপর হচ্ছে এরপরে দেখব এই অবস্থায় ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। এখানে দেখবো ভার্নিয়ার স্কেল একটা দাগের সাথে প্রধান স্কেলের একটা দাগ কোথায় গিয়ে মিলে যায়, যেখানে মিলে যাবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। যদি 12 ঘর পরে গিয়ে মিলে যায় তাহলে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 12 ঘর। এখন একটা দৈর্ঘ্যকে তুমি
একটা বস্তুর দৈর্ঘ্যকে তুমি মোট 3 বার মাপবে, আবার প্রস্থ বরাবর রেখে 3 বার মাপবে, আবার উচ্চতা বরাবর রেখে 3 বার মাপবে। মোট কথা প্রত্যেকবার 3 বার করে রিডিং নিবে, প্রত্যেকটা জায়গায় 3 বার করে রিডিং নিবে। দৈর্ঘ্য 3 বার করে রিডিং নিবে, প্রস্থ 3 বার করে রিডিং নিবে, আবার উচ্চতাও 3 বার করে রিডিং নিবে। মানে এই কাজটা তুমি 3 বার করে করবে। করার পর যেই ভ্যালুগুলো পাবে সেই ডাটাগুলো তুমি সমীকরণ এই সমীকরণের মধ্যে বসাবে 3 বার। বসানোর পরে যে মানটা পাবো সেইগুলো আবার এইখানে বসায় দিব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। এরপর হচ্ছে পর্যবেক্ষণ পার্ট। প্রথমে কি করব, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানটা কত সেটা আমরা দেখব আগে, 0.1 সেন্টিমিটার। তারপর ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা কত, 10 ঘর। তাহলে এখন আমরা কি করব, 0.1কে 10 দিয়ে ভাগ করলে পাবো ভার্নিয়ার ধ্রুবক। এরপর হচ্ছে দেখো তো দৈর্ঘ্য যে 3 বার রিডিং নিলাম সেই রিডিংগুলোর মানগুলো লিখবো, মেইন স্কেল রিডিং। এবার প্রস্থর 3 বার রিডিং নিব, প্রস্থ মাপার পরে 3 বার মেইন স্কেল রিডিং নিব। তারপর উচ্চতা মাপার পর 3 বার মেইন স্কেল রিডিং নিব। তারপরে কি করব, ভার্নিয়ার সমাপতনগুলো লিখব, ভার্নিয়ার সমাপতনগুলো লিখব। যত ঘর পর মিলে যায় সেটাকে বলবো ভার্নিয়ার সমাপতন। যত ঘর পর মিলে যায় মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার সমাপতন প্রত্যেকটা কিন্তু 3 বার করে নিলাম। আর ভার্নিয়ার ধ্রুবক 3 বার দরকার নেই, একবারে তুমি যেটা মান বের করছো এটা বসায় দিবা। তারপর তুমি কি করবা, মেইন স্কেল রিডিংকে তুমি ভার্নিয়ার কনস্ট্যান্ট আর এই ভার্নিয়ার সমাপতন দিয়ে গুণ করে তারপর কি করব, যোগ করে দিয়ে মান পাবো। এই 3টা মানের গড় নিব, এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো। আবার এই 3টা প্রস্থ যোগ করে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো। আবার 3টা উচ্চতা যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় উচ্চতা পাবো। এবার এই 3টা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটাকে আমরা যদি গুণ করি তাহলে বের হবে আমাদের আয়তন, আর যদি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করি তাহলে বের হবে আমার ক্ষেত্রফল। তোমরা যদি কিচ্ছু না পারো অন্তত পরীক্ষার হলে এই ছকটা লিখে দিয়ে আসবে আর এই সূত্রটা লিখে মান বসাবা। কাজের ধারা দরকার হলে বানায় বানায় লিখবা, কিন্তু এই ছকটা সবার মুখস্থ থাকতে হবে, মাস্ট এই ছকটা মুখস্থ থাকতে হবে। ছক মুখস্থ থাকতে হবে, এই ছকটা তোমরা মুখস্থ করে ফেলবে। এইটাই পরীক্ষার হলে দেখবে। এই ছকটা যদি লেখো আর রিডিংগুলো যদি কোনো রকম নিতে পারো আর ছায়াতন যদি বের করে ফেলতে পারো তাহলে তোমাদেরকে 15তে মোটামুটি 15 দিয়ে দিবে। এরপর হচ্ছে লাস্টে গিয়ে একটু সতর্কতা লিখে আসবে, এই সতর্কতাগুলো অবশ্যই লিখবে। লিখে তারপর হচ্ছে তোমার মন্তব্য বা মতামত জানিয়ে আসবে। যদি একটু অ্যান্সারে ভুল ত্রুটি আসে সেটা তাহলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট। এই পরীক্ষাটা আসবে। সবাইকে এই এক্সপেরিমেন্টটা পরীক্ষার হলে করতে দিবে স্লাইড ক্যালিপার্স দিয়ে। অধিকাংশ স্টুডেন্ট, প্রায় ম্যাক্সিমাম কলেজে স্কুলে তোমার হচ্ছে 80% ক্ষেত্রে এই প্র্যাকটিক্যালগুলো দেয়, এই স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ। আর যারা প্র্যাকটিক্যাল খাতা লেখো নাই তারা এই যে এখান থেকে দেখে সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা তুলে ফেলতে পারবে। এখান থেকে দেখে সম্পূর্ণ যা আছে এই সম্পূর্ণ চিত্রটা সাদা পেজে পেন্সিল দিয়ে আঁকবে, আর সম্পূর্ণ এই কথাগুলো দেখে সংক্ষেপে যতটুকু পারো শর্ট করে, হাতের লেখা খারাপ হলে কোনো সমস্যা নেই, এই সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা যাদের প্র্যাকটিক্যাল খাতা তৈরি হয়নি লিখে ফেলবে। এরকম কয়েকটা প্র্যাকটিক্যাল 5-6টা প্র্যাকটিক্যাল লিখলে তোমার খাতা মোটামুটি তৈরি, তুমি 5-এ 5 পেয়ে যাবা। এই যে পরীক্ষণ 2, এই পরীক্ষণ 2টা হচ্ছে তোমার স্ক্রু গজের সাহায্যে কোনো একটা বৃত্তাকার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। এই প্রথম পরীক্ষণটা আর পরীক্ষণ 2টা, এই 2টা হচ্ছে ব্লকবাস্টার, এই 2টা হচ্ছে সব জায়গায় দেয় এই পরীক্ষাতে। তো এটার উদ্দেশ্য হচ্ছে কি, একটা তার আছে, ধরো এরকম তারকে এরকম কাটলে হচ্ছে এই জায়গায় একটা মুখের মতন দেখা যায়, বৃত্তের মতন দেখা যায়, এই বৃত্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তো ক্ষেত্রফল কি সংজ্ঞা দিবা, তারপরে হচ্ছে তুমি কাটার পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা বের হবে সেটাই বের করতে বলছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার সূত্র কি, পায়ের স্কোয়ার, পায়ের মান তো তোমরা জানো, আর হচ্ছে d/2। এখন এটা হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ থেকে আমরা এখন ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে পাবো কি, ব্যাসার্ধ। তাহলে আমাদের আলটিমেট সূত্র হয়ে গেল a = 1/4 πd²। এবার হচ্ছে সূত্রটা লিখবা। সূত্রটা কি, রৈখিক স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইন্টু লঘিষ্ঠ গণন লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক বলা হয় এটাকে। তাহলে এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখবা এবং সূত্র লিখবা। এই একটা সূত্র তোমার এবং হচ্ছে এই একটা সূত্র, এই 2টা সূত্র। আর উপকরণ কি যন্ত্রপাতি, স্ক্রু গজ আর একটা তার নিলা। এরপর হচ্ছে কাজের ধারাগুলো লিখবা, যে প্রথমে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেল কতগুলো দাগ কাটা, এখানে দেখতে হবে 100 গড় দাগ কাটা কিনা, তো 100 গড় দাগ কাটা। তারপর হচ্ছে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, তার মানে এই যে রৈখিক স্কেল দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রৈখিক স্কেল, এই স্কেলটা হচ্ছে রৈখিক স্কেল, আর এই যে এইটা হচ্ছে কি বৃত্তাকার স্কেল। রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আমার লাগবে।
তারপরে পিচ নির্ণয় করব। পিচ কি? বৃত্তাকার স্কেলে সম্পূর্ণ একবার ঘুরে আসলে এই বৃত্তাকার স্কেলটা সম্পূর্ণ একবার ঘোরানো হবে। ঘোরালে রৈখিক স্কেল বরাবর এই বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্বটা অতিক্রম করবে তাকেই বলবো আমরা কি? পিচ। এবার পিচকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে লঘিষ্ঠ গড়ন লিস্ট কাউন্ট পেয়ে যাব। এটা একটা টুপি, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে মেইন স্কেল। আর এই যে এখানে আমরা আমাদের হচ্ছে যেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে সেই তারটা রাখবো। এরপরে পরীক্ষাধীন তারটাকে স্ক্রু গজের স্থায়ী দণ্ড এবং স্ক্রুদ্বয়ের প্রান্তবিন্দুর মাঝখানে রেখে স্ক্রুকে একদিক বরাবর ঘুরিয়ে লক করে দিতে হবে। তাহলে এটাকে আটকে দিব। আটকে দেওয়ার পরে এবার রৈখিক স্কেলের যে দাগ বৃত্তাকার স্কেলের বাম দিকে দেখা যায়, রৈখিক স্কেলের যে দাগ বৃত্তাকার স্কেলের বাম দিকে থাকবে, দেখো এই বরাবর এই যে এই দাগটাই হবে হচ্ছে তোমার হচ্ছে কি মেইন পার্ট, সেটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট এল। এবার হচ্ছে বৃত্তাকার স্কেলের যত নম্বর দাগ রৈখিক স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে, এই রৈখিক স্কেলের বৃত্তাকার স্কেলের সাথে যে জায়গায় মিলে যাবে সেটা হচ্ছে কি আমার স্কেলের ভাগ সংখ্যা সি। এবার একটা তারের ধর একটা বিশাল বড় তার আছে, এই তারের 5টা, এই ধর এই জায়গায় একটা মাপ নিবে, এই জায়গায় একটা মাপ নিবে, এই জায়গায় একটা মাপ নিবে, এরকম 3 থেকে 5টা মাপ নিবা। নেওয়ার পর তারপরে হচ্ছে কাজগুলো করবা। এরপর আসি পর্যবেক্ষণ পার্টে। প্রথমে আগে তোমার হচ্ছে ধ্রুবক বের করতে হবে, সেটা হচ্ছে কি? রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর বৃত্তাকার স্কেলের কয়টা ঘর আছে? মোট 100টা ঘর। আর পিচ বের করার জন্য আমরা কি করব? তোমার হচ্ছে পিচ কি? বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বের করে নিব। এবার আমরা কি করব? এসকে এন দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাব কি? আমাদের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। এই অংশটুকু একটু মুখস্থ করে যাবে। তারপরে কি করবে? এই যে তারের ব্যাস নির্ণয়ের যে ছক, এই ছকটা একটু মুখস্থ করবে। এটা মাস্ট, কিচ্ছু মুখস্থ না করলেও অন্তত সূত্র আর এই ছকটা মুখস্থ করে যাবে। এতটুকু থাকলেই মোটামুটি যদি মানটা বসায় দিতে পারো আর কোনো রকমে যদি মানটা নিয়ে আসতে পারো তাহলে এখানে 15 দিয়ে দিবে তোমাকে। এবার হচ্ছে রৈখিক স্কেলের পার্ট নিলাম 5 বার। এবার বৃত্তাকার স্কেলের কত ঘরের সাথে মিলে গেছে সেটা নিলাম। লঘিষ্ঠ গণন তো একবার নির্ণয় করলেই হবে। তারপর এখন কি করব? আমরা এই দুটাকে গুণ করব। গুণ করে এই জায়গা থেকে ব্যাসের গড়টা নিব। এখানে 5টা মান নিচে দেখে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করব। তুমি 3টা মান নিলে 3 দিয়ে ভাগ করবা। এবার গড় ব্যাস যেহেতু চলে আসছে, এবার আমার সূত্রের মধ্যে এই গড় ব্যাস ডি এর মানটা বসায় দিব। আর পায়ের মান তো আমরা জানি, সুন্দর মতো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চলে আসবে। তারপর লিখবা ফলাফল। ফলাফল লেখার পর এখানে সতর্কতা নিয়ে কথা বলবা। এই সতর্কতার কয়েকগুলো পয়েন্ট লিখবা, লিখলে মোটামুটি নাম্বার দিয়ে দিবে। এই সবগুলো লেখার চেষ্টা করবা। আর যারা এখনও পর্যন্ত খাতা রেডি করো নাই তারা এখান থেকে সম্পূর্ণ লেখাটা দেখে তুমি হচ্ছে খাতার মধ্যে বসিয়ে দিবা। হাতে লেখা সুন্দরের দরকার নেই, তোমার খাতা মোটামুটি রেডি থাকলে হবে। এই 2টা প্র্যাকটিক্যাল মাস্ট বি আসবে সব জায়গায়। এই 2টা প্র্যাকটিক্যাল যদি করতে দেয় এই 2টা থেকে ম্যাক্সিমাম দিবে। তারপর এক্সপেরিমেন্ট 3, সেটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল পরিমাপ করা। এটাতে সূত্র হচ্ছে W=mg। যন্ত্রপাতি লাগবে নিক্তিটা আর বস্তুটা। কাজের ধারা হচ্ছে এই নিক্তির মধ্যে বস্তুটা ঝুলাই দিব, দেওয়ার পর রিডিং নিব। কয়বার রিডিং নিব? 5 বার রিডিং নিব। নিলে তারপরে যতগুলো পাবো সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করব, তাহলে গড় ওজন পেয়ে যাব। এটাই হচ্ছে তোমার বস্তুর ওজন পরিমাপের স্কেলের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা। এখানে কিছু সতর্কতা আছে, এই সতর্কতাগুলো একটু ফলো করবে এবং এগুলো লেখার চেষ্টা করবে। এরপরে 1 আর 2 নম্বর এক্সপেরিমেন্টের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট হচ্ছে বস্তুর ঘনত্ব নির্ণয়। তো যে কোনো আকারের বস্তু ঘনত্ব নির্ণয় করব। একটা মাপচোঙা লাগবে, নিক্তি লাগবে, আর যে বস্তুটা নির্ণয় করব সেই বস্তুটা লাগবে। আয়তনের সংজ্ঞা দিবা, ঘনত্বের সংজ্ঞা দিবা। তারপরে হচ্ছে প্রথমে আমরা একটা মাপচোঙা নিব। এই যে মাপচোঙা, এই চোঙার মধ্যে একটা সুতা দিয়ে বস্তুটাকে ফেলে দিব। সুতা ফেলার আগে ধরো উচ্চতা একটা থাকবে, পানির উচ্চতা থাকবে ধরো সাপোজ 150 ml। এরপর সুতা ফেলার পর এটার এই উচ্চতা হয়ে গেল কত? ধরো 170 ml। তার মানে 20 ml কিন্তু উচ্চতা বেড়ে গেল। এই 20 ml দিয়েই আমরা কি করব? এখানে ওর ঘনত্ব বের করব। তো প্রসেসটা বলি, সেটা হচ্ছে দেখো, প্রথমে উপরিভাগের একটা পার্ট থাকবে, একটা আয়তন নিব। তারপরে হচ্ছে কঠিন বস্তু ফেললে দিলে কঠিন বস্তু সহ পানির একটা আয়তন বের হবে। তারপর বড় আয়তন থেকে ছোট আয়তনটা বিয়োগ করলে বস্তুর আয়তন পেয়ে যাব। আর বস্তুর ভর তো আমরা মাপতে পারবো, ভরকে আমরা আয়তন দিয়ে ভাগ করব। করার পর 1000 দিয়ে গুণ করলেই ঘনত্বটা কেজি/মিটার কিউব এককে চলে আসবে। আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসটা এখানে বলছে, এবং এইটা মোট 3 বার করবা। ভরটা তুমি মাপবে, মাপার পর হচ্ছে 3 বার পানিতে ডুবাবে। প্রথমে উচ্চতা ছিল 5 মিটার, তারপরে বস্তু ডুবানোর পর উচ্চতা হলো এত মিটার। তারপরে উচ্চতা ছিল 10 মিটার, বস্তুটা ডুবানোর পর উচ্চতা হলো এত মিটার। তার মানে এখন কি করব? এই V2 - V1 V2 - V1 V2 - V1 করার পরে আমি এখানে আয়তন পেয়ে যাব। আয়তন কয়বার নির্ণয় করলাম? 3 বার। 3 বার নির্ণয় করার ফলে আমি তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় আয়তনটা পেয়ে যাব। এবার গড় আয়তনটা সুন্দর মতন আমি 10⁻⁻6 দিয়ে গুণ করলে আমার কিসে চলে আসবে? মিটার কিউবে চলে আসবে। আর 25 গ্রাম ছিল, 25 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে আসবে। এরপরে আমার বস্তুর ঘনত্ব চলে আসবে। যারা প্র্যাকটিক্যালটা করো নাই তারা এখান থেকে দেখেও
প্র্যাকটিক্যালটা করে ফেলতে পারবা। আর যারা হচ্ছে কিছুই পারো না, অন্তত এই ছকটা একটু দেখে যাবা এবং এই সূত্রটা একটু মুখস্থ করে যাবা। আর যারা খাতা লেখো নাই তারা এই জায়গা থেকে দেখে দেখে সংক্ষেপে যতটুকু সম্ভব সংক্ষেপে খাতাটা তুলে ফেলবা। আর অবশ্যই সতর্কতা লিখবা, আর হচ্ছে এখানে যে আলোচনাটা আছে একটু লিখে দিবা। বরফের গলনাঙ্ক নির্ণয়ের জন্য এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, এগুলো কম আসে। তারপরে হচ্ছে একটু দেখে যাবা যে কী কী আসে, তত্ত্বটা কী হবে, যন্ত্রপাতিটা কী লাগবে, কাজের ধারাগুলো একটু পড়ে যাবা। তারপর হচ্ছে এই চিত্রটা একটু দেখে যাবে কী কী হয়। কাজের ধারাটা তুমি সম্পূর্ণ রিডিং দিয়ে নিজের মতন বানিয়ে বানিয়ে লিখবা। লেখার পর হচ্ছে এই গ্রাফ, এই চার্টটা লিখবা। এই চার্টটা থেকে তুমি এখানে গ্রাফটা আঁকবা। এই গ্রাফটা আঁকলে তুমি মোটামুটি এখানে এই জিনিসটা শেষ। এটা তেমন একটা আসে না, এগুলো যদি আসে তাহলে তোমরা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। তবে তোমার হচ্ছে 1, 2, 3, 4 এই প্র্যাকটিক্যালগুলোই সবচেয়ে বেশি আসে। এরপরে হচ্ছে এখানে ফলাফল বিশ্লেষণ করবা, সতর্কতা লিখবা। এরপরে হচ্ছে এক্সপেরিমেন্ট 6, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়া আধান সৃষ্টি। এখানে উদ্দেশ্য কী কী যন্ত্রপাতি লাগবে, কাচদণ্ড, সিল্ক, স্ট্যান্ড, সোলার বল, আধানহীন ধাতব বস্তু, ভূসংযোগ তার। তারপরে এই চিত্রগুলো অবশ্যই আঁকতে হবে, চিত্রগুলো একটু আঁকবা। তারপরে এখানে কাজের ধারাগুলো আছে, স্টেপ বাই স্টেপ কাজের ধারাগুলো লিখবা। যদি সম্ভব হয় একটু বানায় বানায় লিখবা, যদি নাও পারো বানিয়ে বানিয়ে লিখবা। এবার পর্যবেক্ষণটা দিবা, তারপর সেখান থেকে সিদ্ধান্ত পৌঁছাও এবং সতর্কতা অবশ্যই লিখে আসবা। এখানে ফিজিক্স পরীক্ষায় কী ধরনের ভাইবা আসতে পারে, ভাইবাতে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে নমুনা প্রশ্ন আকারে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো যে আসবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ ভাইবাতে প্রশ্নের কোনো প্যাটার্ন নাই যে প্রশ্নই করবে। সাধারণত যে পরীক্ষাটা করতে দেয় সেই পরীক্ষা রিলেটেড কিছু প্রশ্ন করে, এছাড়াও এর বাইরে থেকেও প্রশ্ন করে, কিছু পার্সোনাল কোয়েশ্চেনও করে। তবে অধিকাংশ ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চারা এই পরীক্ষাগুলোতে হচ্ছে ভাইবাতে গেলে ঘাবড়ে যায় দেখে টিচাররা বেশি কিছু প্রশ্ন করে না। যদি খুব ভালো স্কুল হয় তাহলে কিছু প্রশ্ন করতে পারে। কী কী প্রশ্ন আসতে পারে সাধারণত একটা নমুনা দিয়ে দেয়। যেমন অনেক বেশি আসে স্লাইড ক্যালিপার্স দিয়ে, এজন্য হচ্ছে ভার্নিয়ার কি, ভার্নিয়ার স্কেল কি, এটা থেকে এই রিলেটেড প্রশ্ন আসে। তারপর সাধারণ স্কেল থেকে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা সুবিধাজনক, এই প্রশ্নগুলো হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে। তারপর হচ্ছে অনেক সময় বলে যে তুমি যে এক্সপেরিমেন্ট করছো ভাগ সংখ্যা এত আর ক্ষুদ্রতম এক ঘরের মান যদি এত হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত বের করে দেখাও। তারপরে প্রশ্ন আসতে পারে স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা সূত্রটা লেখো। তারপরে জিজ্ঞেস করতে পারে যান্ত্রিক ত্রুটি আসলে কি, যান্ত্রিক ত্রুটি কত ধরনের। তারপর হচ্ছে ধনাত্মক ত্রুটি কী, ঋণাত্মক ত্রুটি কী, কখন হয়, ঠিক আছে। এবার হচ্ছে লম্বন ত্রুটি কী, এই সবগুলো প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে। এগুলি যে জিজ্ঞেস করবে এমন কোনো কথা নেই, বাট এই ধরনের কোয়েশ্চেনগুলি সাধারণত বেশি জিজ্ঞেস করে। কী কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেটা টিচারের মন মানসিকতার উপর ডিপেন্ড করে, সে তার ইচ্ছা মতন প্রশ্ন করে। তবে যাই করো না কেন, যদি না পারো প্রশ্ন তাহলে হচ্ছে যদি বলো যে হচ্ছে পারতেছো না বা বুঝো না বা হচ্ছে তুমি মনে নাই ভুলে গেছো, সেটা স্বীকার করবে এবং হচ্ছে কোনো ধরনের ব্যাধিবিদ্যায় যাবে না। একক কাকে বলে এটা আসে, মৌলিক একক কাকে বলে, এগুলো মৌলিক রাশি কী 7টি, এগুলো জিজ্ঞেস করানোর সময়। স্ক্রু গজ কেন ব্যবহার করা হয়, কারণ স্ক্রু গজ কেন ইম্পর্টেন্ট, কারণ স্ক্রু গজের প্র্যাকটিক্যালটা আছে। স্ক্রু গজের অপর নাম কি, স্ক্রু গজে হচ্ছে মাইক্রোমিটার স্ক্রু গজ বলা হয় কেন, স্ক্রু গজের নীতিটা কী, পিচ কাকে বলে, কারণ তুমি প্র্যাকটিক্যালি এটা বের করছো পিচ। তারপর হচ্ছে লঘিষ্ঠকরণ ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট কাকে বলে, পিচের জন্য একটা অঙ্ক করতে দিতে পারে যে এটা আছে, পিচ কত বের করে দেখাও। তারপর হচ্ছে ত্রুটি কয় ধরনের হতে পারে, সেই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করতে পারে। তারপরে স্ক্রু গজের আরেকটা ত্রুটি আছে, এই ত্রুটি কাকে বলে। তারপরে স্ক্রু গজের সাহায্যে তুমি যদি ক্ষেত্রফল বের করো তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করার সূত্র বলবে। তারপর তোমাকে ব্যাস দিয়ে বলবে তুমি হচ্ছে দেওয়া হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কার বেশি। তারপরে আয়তন কাকে বলে, কারণ ঘনত্ব রিলেটেড একটা প্রশ্ন তোমাদের আছে যেহেতু এক্সপেরিমেন্ট, তাই আয়তন কাকে বলে লাগবে। ঘনত্ব কাকে বলে, ঘনত্বের সূত্র লাগবে। তারপরে ঘনত্ব আয়তনের একক লাগবে। তারপরে কীভাবে অপ্রতিসম বস্তু যে কোনো ধরনের বস্তুর ঘনত্ব আয়তন নির্ণয় করতে পারবে সেই তত্ত্বটা জিজ্ঞেস করবে। মাপ চঙ্কি সেগুলো জিজ্ঞেস করতে পারে। তারপর আয়তন যে বের করবা সেই সূত্রটা কী হবে, আয়তনের মাত্রা কী, ঘনত্বের মাত্রা কী, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে। এগুলো কিন্তু হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের টপিক রিলেটেড প্রশ্ন, এগুলো থেকে সাধারণত বেশি প্রশ্ন করে, এই যে এই প্রশ্নগুলো আসে। তারপরে ঘনত্ব আয়তন কী ধরনের রাশি, ঘনত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে স্যাররা। তারপরে ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়ালে কমালে কী হয়। তারপরে হচ্ছে প্লবতা কী, ভর কী, তারপরে হচ্ছে এত কে ভর হলে ওজন কত হবে, কারণ কি, কারণ এই রিলেটেড প্র্যাকটিক্যাল তোমাদের আছে। যদি এই প্র্যাকটিক্যালটা আসে তাহলে এই ধরনের প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করবে। তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক, তারপরে হচ্ছে তোমার তাপমাত্রাকে উত্তপ্ত করলে, এত তাপমাত্রা উত্তপ্ত করলে, পানিকে উত্তপ্ত করলে ঘনত্বের কী পরিবর্তন হয়, গলন কী, তারপরে হচ্ছে কঠিনীভবন কী, গলনাঙ্ক কাকে বলে, এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। চাপের প্রভাব, বরফ গলনের গলনাঙ্ক কত, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ কত, স্ফুটনন কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে,
ঠিক আছে, এই ধরনের এক্সপেরিমেন্ট যেহেতু আছে তাই প্রশ্নগুলো জিজ্ঞেস করে। তারপরে আলো রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, কতটুকু প্রতিফলিত হবে, প্রতিফলন কি হবে, স্বচ্ছ প্রতিফলক কাকে বলে, আলোর প্রতিফলন কি, ক্যামেরা বা দূরবীনের ভিতরে সিনেমায় সাদা পর্দা ব্যবহার করা হয় কেন, প্রতিফলন কয় ধরনের হয়, সমতল দর্পণে আলোর কীরূপ প্রতিফলন হয়, প্রতিফলক পৃষ্ঠ মসৃণ না হলে কি ঘটে, তারপরে ঘরের দেয়াল, কাঁচ, ঘষা কাঁচ, কাগজ কী ধরনের প্রতিফলক, তারপরে হচ্ছে সমতল দর্পণ সব দিক থেকে সমান উজ্জ্বল দেখা যায় না কেন, সরল পেরিস্কোপের ব্যবহার, তারপরে হচ্ছে বিভব নির্ণয়ের রিলেটেড প্র্যাকটিক্যাল যেহেতু আছে, তড়িৎ প্রবাহ কাকে বলে, বিভব কাকে বলে, বিভবের ব্যবহারিক একক কী, রোধ কী, তারপরে রোধ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, রোধের একক কী, ওহম কাকে বলে, ওহমের সূত্রটা লেখো, কোনো কিছু রোধ বলতে কী বোঝায়, আপেক্ষিক রোধ কিসের উপর ডিপেন্ড করে, আপেক্ষিক রোধের একক কী, আপেক্ষিক রোধ কাকে বলে, ওহমের সূত্র, তড়িৎ বর্তনী কী, এগুলো হচ্ছে সবসময় জিজ্ঞেস করে এবং অনেক গুরুত্বপূর্ণ। এগুলো মোটামুটি সব জায়গায় জিজ্ঞেস করে। এই প্রশ্নগুলো যদি মোটামুটি রিডিং দিয়ে যাও তাহলে হবে। এই প্রশ্নগুলি না ঘুরে ফিরে জিজ্ঞেস করে, তবে গদ বাঁধা কোনো নিয়ম নেই যে এই প্রশ্নগুলি জিজ্ঞেস করে। তবে সাধারণত সবচেয়ে বেশি এই যে আমি যে প্রশ্নগুলো দিলাম এখানে, এই প্রশ্নগুলি সবসময় জিজ্ঞেস করে। এখানে সেই প্রশ্নগুলি দেওয়া হয়েছে, যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেই প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এখানে যেই 70-80টা প্রশ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই পড়ে যাবে। ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি এই প্রশ্নগুলি করা হয় দেখে এগুলো হচ্ছে ভাইভা বোর্ডের সবচেয়ে ব্লকবাস্টার প্রশ্ন।